ভারতীয় ফুটবল মানচিত্র থেকে কি উঠে যেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বিগ ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে ভালো খবর রয়েছে, আইএসএল নিয়ে খুব খারাপ খবর রয়েছে, মোহনবাগানকে নিয়ে তো আরও খারাপ খবর রয়েছে। তো ওভারঅল একটা মিক্সড ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল আমরা কি আর দেখতে পাবো না? হ্যাঁ, যেরকমটা দিকে এগোচ্ছে সব কিছু, আইএসএল হয়তো আমরা আর এই 2025 সালে দেখতে হয়তো পাবো না, বা পাবোই না ধরে রাখাই ভালো। কারণ যেরকমটা আমরা আন্দাজ আগেই করেছিলাম, কালকের ভিডিওতেই সমস্ত ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম যে আইএসএলের টেন্ডারের ডেট দুদিন বাড়ানো হয়েছে। এই দুদিন বাড়ানোর একটাই কারণ, 5 তারিখ পর্যন্ত কোনো গ্রুপ কেউ কিন্তু কোনো রকম বিট করেনি। সেই কারণেই তারা বুঝে গিয়েছিল যে আর একটা দিন বাড়িয়ে দেখাই যাক, হয়তো শেষ পর্যন্ত গিয়ে কেউ বিট না তো কেউ বিট করবেই। তো সেক্ষেত্রে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আরে ভাই, আমি শুধু ভাবি যে কল্যাণ চবে এসে কি করেছে। কল্যাণ চবে এসে সমস্তটা ধ্বংস করেছে। আমাদের যে র্যাঙ্কিং সেটা খুব খারাপ জায়গায় গেছে। আইএসএল যারা চালাতো এফএসডিএল তাদেরকে হাঁটিয়ে দিয়েছে। শুধু টাকা চাই, এই চাই ওই চাই। আর যেটা আমাদের লক্ষ্য দেখিয়েছে 47 সাল। ভাই 47 সালে যদি এই সিস্টেম চলতে থাকে, আমরা মোটামুটি ফিফা র্যাঙ্কিংয়ে 200 থেকেও বেশিতে চলে যাব। 200 কি বলো, 300 হয়তো হয়ে যেতে পারে। এত জঘন্য একটা ফুটবল স্ট্রাকচার। আরে সবার আগে ভাবা দরকার আমি ইমিডিয়েট সাকসেস কী করে পাবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো আগে একটা তাৎক্ষণিক সাকসেস এলে তবে হতে পারে। যেখানে আমরা যত কিছু জাতীয় দলের ম্যাচ হয় সেখানে আমাদের একটাই কাজ, নয় আমরা হারবো, তা না হলে খুব যদি বেশি কিছু হয় আমরা ড্র করব। আমরা লাস্ট কবে জিতেছি ভালোভাবে সেটা একবার ভেবে দেখো তো। আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, অনেকে বলবে এই তো খালেদ জামিল এসে জিতিয়ে দিয়েছিল। আরে সেটা ছেড়ে দাও, সেটা কোনো ফিফা উইন্ডোর মধ্যে খেলাই নয়, যেটা কাফা টুর্নামেন্ট হয়েছিল। তার ছাড়া যদি আমরা বলো, সেরকম আমরা কিচ্ছু করতে পারিনি। ওভারঅল আমাদের ফুটবল স্ট্রাকচারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এই কল্যাণ চবের কমিটি। তো এবার যেটা সবথেকে বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে কোনো দল কেউ কিন্তু বিট করেনি, যে শেষ পর্যন্ত তারা যে বিট করে যে হ্যাঁ আমরা আইএসএলটাকে করব, পরিচালনা করব। একটা আশা ছিল হয়তো এফএসডিএল তারা বিট করতে পারে। এফএসডিএল প্রায় 200টা প্রশ্ন রেখেছিল এআইএফএফ এর কাছে, তো সেখান থেকে সব কিছু প্রশ্নের উত্তরও পাইনি। আর এফএসডিএল তারা ঠিকই করেছিল, ওই 37.5 কোটি টাকা, এত % রেভিনিউ, এইসবে হবে না। একটা ঠিকঠাক জায়গায় আনতে হবে। কারণ যারা ফুটবলটা চালাচ্ছে এত দিন ধরে, 15 বছর ফুটবলটা চালালো, তারা কিন্তু প্রচুর লসে ফুটবলকে চালিয়ে গেছে। তো তারা চাইছে যদি কিছুটা রিকভারি করা যায়, সেটা স্বাভাবিক ব্যাপার। আর এআইএফএফ চাইছে যে না, আমরা অনেক টাকা যেখান থেকে হোক কামিয়ে নেবো, তারপর যা হবে হবে। তো যা হবার সেটাই হলো। কোনো দলই শেষ পর্যন্ত আর বিট করলো না, কোনো বিট পেপার জমা পড়েনি। সেটা অফিসিয়ালভাবেই কিন্তু এফএসডিএল আইএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এফএসডিএল কেন, কেউ নয়। আর মাঝখানে একটা রব উঠেছিল যে সাচি নাকি করবে। ভাই আমি তো চাইছিলাম যে সাচি যেন না করুক, দরকার নেই, আমাদের খেলা বন্ধ হয়ে যাক, অন্তত সাচিকে দরকার নেই। ভাই সাচি যেখানে গেছে সেখানেই ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। সামান্য একবার ভেবে দেখো, সিএফএল দেখতে গেলে আমাদের 500 টাকা খরচা করতে হয়। সিএফএলের পুরো যদি তোমরা টুর্নামেন্ট দেখতে চাও, ম্যাচ পিছু প্রায় 50 টাকার ওপর চার্জেস লাগে। তার মানে আইএসএল এলে তোমাদের অন্তত 2000 টাকা একজনকে খরচা করতে হবে আইএসএল দেখতে গেলে। মানে ইন্ডিয়ান সুপার লিগ যদি আসতো কোনোভাবে, সাচি তো আসেনি, খুব ভালো হয়েছে। এবার কি হতে পারে তাহলে? কি সম্পূর্ণ বন্ধ? হ্যাঁ, এখন তো বন্ধ, এখন আর কিছু হচ্ছে না। এবার এআইএফএফকে কিছু ভাবনা চিন্তা করতে হবে। এআইএফএফ প্রথমেই যা দেখিয়ে দিয়েছিল, টেন্ডারে যা যা দাবি রেখেছিল, সেখানে অন্য দলগুলো আগ্রহী দেখায়নি। ধর করবো না, যা পারো করে নাও, কেউ তো কিছু করতে পারবে না কেউ যদি না করে। তো সেটা এবার কিন্তু এআইএফএফকে নতুন করে যদি টেন্ডার ডাকতে পারে তো ভালো, তা না হলে যাক, আবার গিয়ে এফএসডিএল এর হাতে পায়ে ধরুক যে চলো তোমরাই করবে, চলো তোমাদের দাবি মেনে নিচ্ছি, তোমরা যেটা চাইছো সেইভাবেই করছি। সেটা যদি করে তো খুবই ভালো। আর এফএসডিএল যদি না থাকে ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে যুক্ত, তাহলে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ক্লাব তারা কিন্তু বন্ধ হয়ে যাবে। লাইক সবার আগে ওড়িশা এফসি,
তারা ভাই এমনিতেই চাটা গুটিয়ে নিয়েছে, তারা সবার আগে বন্ধ হয়ে যাবে। এছাড়াও বেশ কিছু দল যেরকম চেন্নাইন এফসি রয়েছে, এই সমস্ত দল কিন্তু আরও কিছু দল যদি বলো কেরালাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে, দিল্লি বন্ধ হয়ে যেতে পারে, তো ওভারঅল অনেক দল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা হয়তো বন্ধ হবে না। আরও যদি বলি ওদিক থেকে পাঞ্জাব, এই কিছু কিছু দল থাকবে, বাদবাকি দল বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য যদি সব কিছু ঠিক করতে হয় ইমিডিয়েটলি কিন্তু এআইএফএফকে এফএসডিএলের সঙ্গে যৌথভাবে বৈঠক করে এফএসডিএল কি বলছে 19-20 করে যা হোক করে মেনে নিয়ে চালাতে হবে, তা নাহলে চাপ বাড়বে। একবার ভেবে দেখো তো, প্রত্যেকটা দল তো দল গঠন করে নিয়েছে, যদি এবার সিজনটা আর কন্টিনিউ না হয় তাহলে কীরকম হবে। মোহনবাগান প্রায় 80 কোটি টাকা খরচা করেছে, ইস্টবেঙ্গলও 70 কোটি টাকা 60 কোটি টাকার কাছাকাছি খরচা করেছে, কেরালা ব্লাস্টার্স 6 জন বিদেশিকে নিয়েছে, এফসি গোয়া 6 জন বিদেশিকে নিয়েছে, মুম্বাই সিটি এফসি বেশ কিছু বিদেশি নিয়েছে, বেঙ্গালুরুর কথা বলো তারাও বিদেশি প্লেয়ার নিয়েছে, এমনকি দিল্লি এফসি যারা তারাও কিন্তু আবার বিদেশি নিয়েছে। সবাই বিদেশি নিয়ে রেখে দিয়েছে, তাদের বসিয়ে বসিয়ে টাকা দিতে হবে, তা না হলে তো ওই প্লেয়াররা তো দেখতে যাবে না যে কী হচ্ছে না হচ্ছে, তারা পরে ফিফাতে চলে যাবে। তো কী একটা জটিল পরিস্থিতি হবে ভাবো তো। প্রত্যেকটা দলের উদ্যোগ ইমিডিয়েটলি কিন্তু এফএসডিএলে গিয়ে একদম চেপে ধরা, তাদের এই আইএআইএফএফকে গিয়ে চেপে ধরা যে যাও তোমরা এফএসডিএলকে ফিরিয়ে আনো, তোমরা খেলা করো, তা না হলে হবে না। পুরো স্ট্রাকচার ভেঙে গেছে, সব কিছু কিন্তু একদম জঘন্য পরিস্থিতিতে চলে গেছে, সেটুকু বলাই যায়। এবং এর সাথে সাথে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই খারাপ সংবাদ, তোমাদের কালকেই সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহনবাগান কিন্তু আর কোনো রকমভাবে তাদের প্র্যাকটিস চালু করছে না। যেরকমটা শোনা গিয়েছিল 10-11 তারিখ থেকে তাদের প্র্যাকটিস শুরু হবে আইএসএলের জন্য। তো আইএসএল কবে হবে তো কেউ জানে না, শুধু প্র্যাকটিস করে কী হবে। তো প্লেয়ারদের কিন্তু অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস এখন হবে না, সেটা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা। হ্যাঁ, মোহনবাগান যদি এসিএল এর ম্যাচ খেলতো, হয়তো এখনও 2-3টে ম্যাচ বাকি থাকতো, সেখানে খেলতো, তার জন্য প্র্যাকটিস হতো। মোহনবাগানের মতন দল, ইস্টবেঙ্গলের মতন দল যদি বসে থাকে চুপচাপ, কতটা খারাপ বিজ্ঞাপন ভাবতো। তো সেখানে মোহনবাগান তাদের অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস বন্ধ করে দিল। বাদবাকি দল বেঙ্গালুরু বলো, কেরালা বলো, এই সমস্ত দলও, জামশেদপুর হয়তো তারা করবে, তাদের একটা একাডেমি সিস্টেম রয়েছে। বাদবাকি সমস্ত দল কিন্তু আবার তাদের ফুটবল অপারেশন বন্ধ করে দেবে, আবার একটা জঘন্য পরিস্থিতি শুরু হবে। তাহলে কি আইএসএল হবে না, আই লিগে সবাই খেলবে? ভাই যারা এত টাকা খরচা করেছে তারা আই লিগে কেন খেলবে? আই লিগ খেলবে না। আই লিগ খেললে তারা কি এশিয়ার মঞ্চে একটা টিকিট পাবে? সেটাও তো কেউ বলতে পারছে না। তো ওভারঅল একটা জটিল পরিস্থিতি, যত তাড়াতাড়ি এই ব্যাপারটা এআইএফএ মেটাতে পারে ততই ভালো, তা নাহলে আরও খারাপ পরিস্থিতি সামনের দিকে আসতে চলেছে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে একজন এক্স আইএসএল প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, আমার তো খুবই পছন্দের প্লেয়ার ছিল, 37 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ডেভিড উইলিয়ামস, খেলেছিল এটিকে, পরবর্তী সময় এটিকে মোহনবাগানে। তো সেই 37 বছর বয়সী অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু এবার ফুটবল কেরিয়ার থেকে বিদায় নিল। সে লাস্ট খেললো এলিগের ক্লাব পার্থ গ্লোরিতে, সেখানেই কিন্তু তার ফুটবল কেরিয়ারের ইতি টেনেছে। আমাদের তো খুবই পছন্দের, বিশেষ করে আমাদের এখানে লোকাল যারা আমরা বন্ধু, আমাদের খুবই পছন্দের বিদেশি ছিল এই ডেভিড উইলিয়ামস। খুব মনে থাকবে সেমিফাইনাল 2, যেখানে এটিকে তখন গোল ডিফারেন্সে পিছিয়ে ছিল বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা, সেখানে প্রবীর দাসের ক্রস এবং সেখান থেকে ডেভিড উইলিয়ামের সেই যে অসাধারণ একটা গোল, এটিকে ফাইনালে যায়। পরবর্তী সময় চেন্নাইন এফসিকে খুব সম্ভবত হারিয়ে ফাইনাল জিতেছিল। তো মনে থাকবে তো সেই সিজনটা ভোলার সিজন নয়, 2019 সিজন, সেখানে ডেভিড উইলিয়ামের সেরা ছন্দ দেখেছিলাম। এবং ডেভিড উইলিয়াম এমন একজন প্লেয়ার, আইএসএলের সবথেকে ফাস্টেস্ট গোল সে কিন্তু করেছিল 12 সেকেন্ডের মাথায়, খুব সম্ভবত সে কিন্তু সবথেকে দ্রুততম গোল করার নজিরও রয়েছে তার কাছে। তো আমাদের তরফ থেকে শুভকামনা রইল তার এবং তার পরিবারের জন্য, তার পরবর্তী কেরিয়ার যেন আরও ভালো হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়েই কথা বলি, তো ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু সুখবর বেরিয়ে আসছে। সুখবর এটাই, ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপটাকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে। মাঝখানে কয়েকটা দিন বিশ্রাম হয়ে গেছে। অস্কার ব্রুজন কিন্তু তার সমস্ত প্লেয়ারদের 10 তারিখের আগেই কলকাতায় আসার নির্দেশ দিয়েছে এবং সমস্ত প্লেয়ারকে নিয়েই কিন্তু 10 তারিখ থেকে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। কারণ সামনে কি রয়েছে আমরা কেউ জানি না। সুপার কাপটাই এমন একটা টুর্নামেন্ট যেখানে চ্যাম্পিয়ন হলে অন্তত এশিয়ার মঞ্চে খেলার একটা সুযোগ থাকবে। তো সেই জন্য কোনোভাবেই মানে আর কিচ্ছু নয়, 10টা দিন হয়ে গেছে, ছুটি কাটানো হয়ে গেছে, এবার সবাইকে ফিরতে হবে এবং 10 তারিখ থেকেই প্র্যাকটিস শুরু করে দেবে, সেরকমটাই কথা রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।